চালের দাম নিয়ন্ত্রণ রাখতে মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। চালের গুদামে অভিযান চালানো হয়েছে, দেয়া হয়েছে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি। তারপরও চালের দাম নিয়ন্ত্রণে আসছে না খুলনায়। চলতি মাসে খুলনার বাজারে চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। খুলনার চাল ব্যবসায়ীরা বলছেন খুলনার ধানের উৎপাদন কম। নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়া সহ দেশের বড় বড় মোকাম থেকে চাল খুলনায় ব্যবসায়ীরা বিক্রি করেন। মিল মালিক ও বহুজাতিক কোম্পানিগুলো সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছে। এখানে খুলনার খুচরা ব্যবসায়ীদের কিছু করার নেই। কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, আমন মৌসুমে ধান কৃষকেরা বিক্রি করে দিয়েছেন। এই মুহূর্তে বাজারে চালের পর্যাপ্ত মজুদ থাকার কথা ছিল, কিন্তু তারা চাহিদা অনুযায়ী চাল পাচ্ছেন না। 100 বস্তা চালের অর্ডার দিলে 30 থেকে 40 বস্তা চাল দেওয়া হচ্ছে। মজুদ করেই দাম বাড়াতেই এই কার্যক্রম চলছে বলে তাদের ধারণা। খুলনা জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী জাহাঙ্গীর হোসেন জানান, খুলনায় চলতি মৌসুমে 94,798 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। উৎপাদন হয়েছে 2,88,361 মেট্রিক টন। খুলনা জেলার মানুষ অনুপাতে ধান ও চালের চাহিদাও আরো বেশি। এই চাহিদা অন্যান্য জেলা থেকে আমদানি করে পূরণ করেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা গেছে রোববার খুলনায় বাজারে চালের দাম আরেক দফা বেড়েছে। এর মধ্যে 42 টাকার মোটা স্বর্ণা 46.5 টাকা, 47 টাকার রত্না চাল এখন 52 টাকা, 53 টাকার মিনিকেট চাল এখন মানভেদে 60 টাকা, 65 টাকার বাসমতি এখন 72 টাকা, 38 টাকার ইরি আতপ এখন 43 টাকা, 62 টাকার নাজির শাইল চাল এখন 67 টাকায় বিক্রি হচ্ছে। খুলনার সবথেকে বড় চালের মোকাম বড় বাজারের চাল ব্যবসায়ী কুন্ডু ট্রেডার্সের মালিক শঙ্কর কুন্ডু বলেন, সারা দেশেই চালের দাম বাড়তি। খুলনায় বড় কোনো মিল মালিক নেই। কুষ্টিয়া, যশোর ও দিনাজপুর অঞ্চল থেকে চাল আসে এখানে। মিল মালিকরা দাম বাড়ালেই তবেই দাম বাড়ে। আমরা কমিশনে ব্যবসা করি, বিক্রি বেশি হলে লাভ বেশি। দাম বাড়ার কারণে চালের বিক্রিও কমে গেছে। খুলনা জেলা বাজার কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি বলেন, গত বৃহস্পতিবার খুলনার মিলগুলোতে অভিযান পরিচালনা করে, তবে সেখানে মজুদের কোনো আলামত পাওয়া যায়নি। এছাড়াও বাজারে পাইকারি চালের প্রতিষ্ঠানগুলোতেও তদারকি করা হচ্ছে। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, চালের মূল্য নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়মিত অভিযান চালালে পাশাপাশি আজ থেকে খুলনায় 30 টাকা দরে চাল বিক্রি করবে বলে জানিয়েছেন টিসিবি। ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় কমপক্ষে 16টি কবরস্থান ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা CNN সপ্তাহ স্যাটেলাইট চিত্র এবং সোশ্যাল মিডিয়ার ফুটেজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, সেনাবাহিনী বুলডোজার ব্যবহার করে স্থল অভিযানের সময় কবরস্থানগুলি ভেঙে দিয়েছে। এমনকি কিছু কবর থেকে মৃতদেহ বের করে নিয়েছে তারা। প্রতিবেদনটিতে আইন বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন, ইচ্ছাকৃতভাবে কবরস্থানের মতন ধর্মীয় স্থানগুলো ধ্বংস করা এবং তাদের সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। তারা পরামর্শ দেয় যে ইসরায়েলের পদক্ষেপগুলি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে। স্যাটেলাইট ইমেজ এবং ভিডিওগুলোর বিশ্লেষণের উপর ভিত্তি করে CNN বলছে যে সেনাবাহিনী কবরস্থানকে সামরিক ফাঁড়ি হিসেবে ব্যবহার করছে বলে মনে হচ্ছে। বুলডোজারগুলি বেশ কয়েকটি কবরস্থান উন্মুক্ত মঞ্চে পরিণত করেছে। অপরদিকে একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র CNN-কে নিশ্চিত করেছেন যে তারা গাজায় কিছু কবর খনন করেছে। তার ভাষ্য মতে, তারা এমনটা করছে দেখবার জন্য যে 7ই অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের সময় ইসরায়েলি জিম্মিদের সেখানে কবর দেওয়া হয়েছে কিনা। তিনি আরো অভিযোগ করে বলেন, কবরস্থানগুলি হামাস দ্বারা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, যার কারণে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে তাদের লক্ষ্যবস্তু করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ইসরায়েলি সামরিক বাহিনী আনাদোলুকে নিশ্চিত করেছে যে তারা লাশ তোলার জন্য গাজায় কিছু কবর খনন করেছে। 7ই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি গাজা উপত্যকায় একটি মারাত্মক আক্রমণ শুরু করে। অন্তত 25,105 জন ফিলিস্তিনি নিহত এবং 62,681 জন আহত হন। হামাসের হামলায় প্রায় 1,200 ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যা 85% অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়। রয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটে। জাতিসংঘের মতন ছিটমহলের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। বহুমুখী সমন্বিত সহযোগিতামূলক গবেষণা, জ্ঞান শেয়ার, সম্প্রদায়ের সম্পৃক্ততা, গবেষণার ফলাফলের ব্যবহারিক প্রয়োগ, স্থায়িত্ব এবং পরিবেশ সংরক্ষণের প্রচারের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের এক সমঝোতা স্মারক সই হয়েছে। অপরদিকে খুলনা অঞ্চলের তুলার সামগ্রিক উন্নতি ও সম্প্রসারণ গবেষণার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের এক সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনে সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও কোডেকের পক্ষে প্রোগ্রাম অ্যান্ড নলেজ ম্যানেজমেন্টের পরিচালক কাজী ওয়াফিক আলমের MOU-তে সই করেন। পরে তা উভয় পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এমওইউ সই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজার অফিসার অমিত রায় চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, কোডেকের প্রোগ্রাম অ্যান্ড নলেজ ম্যানেজমেন্টের পরিচালক কাজী ওয়াফিক আলম। স্বাগত বক্তব্য রাখেন স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ডক্টর শেখ সিরাজুল হাকিম। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও কোডেকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সই করা এমওইউতে সহযোগিতামূলক গবেষণা এবং উদ্বোধন, নলেজ শেয়ারিং এবং ক্যাপাসিটি বিল্ডিং, সম্প্রদায়ের নিযুক্ত এবং ক্ষমতায়ন, গবেষণা ফলাফলের ব্যবহারিক প্রয়োগ এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা ও প্রভাবের বিষয়ে বিশদভাবে উল্লেখ করা হয়েছে। সহযোগিতামূলক গবেষণা এবং উদ্বোধন প্রকল্পের অধীনে স্থাপত্য ডিসিপ্লিন দ্বারা মনোনীত একটি শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীকে কোডেক থেকে থিসিসের জন্য অর্থায়ন করবে। স্থাপত্য ডিসিপ্লিন এবং কোডেক একাডেমি গবেষণার সুবিধার্থে পারস্পরিকভাবে প্রাসঙ্গিক তথ্য শেয়ার করবে। এর আগে সকল বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজার প্রফেসর অমিত রায় চৌধুরী ও তুলা উন্নয়ন বোর্ডের পক্ষে নির্বাহী পরিচালক ডক্টরেট মোহাম্মদ ফখরে আলম ইবনে তাবিব এই এমওইউতে সই করেন। পরে তা উভয় পক্ষের নিকট হস্তান্তর করা হয়। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ডক্টরেট মোহাম্মদ ফখরে আলম ইবনে হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ডক্টর শামীম আহমেদ কামাল উদ্দিন খান। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও তুলা উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি অভিষেক অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন, তিনি মন্দিরের গর্ভগৃহে বেশ কয়েকজন সাধুর পাশে বসে প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভগবত। মাইসোরি ভিত্তিক শিল্পী তরুণ যোগীরাজের কালো পাথরে খোদাই করা 51 ইঞ্চি মূর্তিটি আজকের অনুষ্ঠানের আগে এতদিন তৈরির পর থেকে ঘোমটা দিয়ে আবৃত ছিল। নতুন মন্দিরের নিচতলায় রামলালা মূর্তিটি 5 বছর বয়সী রামের প্রতিনিধিত্ব করে। মন্দিরের প্রথম তলায়, যা এখনো তৈরি নির্মাণাধীন, যেখানে রাজা রামের সঙ্গে সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি থাকবে। তবে কিছুদিন আগেই মূর্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিয়ম অনুসারে প্রাণ প্রতিষ্ঠার পূর্বে মূর্তির চোখ প্রকাশ করা যাবে না। তবে নিয়ম এমনটা না হয় মূর্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াকে কেন্দ্র করে প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার তদন্তের দাবি জানান। এদিনে ফিল্ম তারকা, ক্রীড়াবিদ, সঙ্গীতজ্ঞ, শিল্পপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরকে একটি অংশ ভূমি অভিষেক অনুষ্ঠানের জন্য উক্ত শহরে পৌঁছেছে। 11,000-টিরও বেশি আমন্ত্রণপত্র প্রখ্যাত ব্যক্তিদের পাঠানো হয়েছে।